আওয়ামী লীগের রাজনীতির ইতিহাস হচ্ছে সংঘাত, সহিংসতা ও জোরপূর্বক ক্ষমতা আঁকড়ে রাখার ইতিহাস। দলটির ডিএনএতে আছে ফ্যাসিস্ট রাজনীতির সব উপাদান। বাংলাদেশের গণমাধ্যমের ওপর আওয়ামী লীগ ও তার সহযোগী বামপন্থী দলগুলোর একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকার কারণে ফ্যাসিস্ট দলটিকে এদেশের মানুষের কাছে হাজির করা হয়েছে প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ ও সংস্কৃতি মনস্ক একটি রাজনৈতিক দল হিসেবে। দলটির ফ্যাসিস্ট চরিত্র সবসময় আড়াল করা হয়েছে, এমনকি আওয়ামী লীগকে একটি মধ্য বামপন্থী উদার রাজনৈতিক দল হিসেবে বিদেশিদের কাছে তুলে ধরা হতো। এদেশের লুটেরা, অভিজাত শ্রেণী ও সামরিক বেসামরিক আমলাতন্ত্রের পছন্দের দল ছিল আওয়ামী লীগ, কারণ এই দলটি যখন ক্ষমতায় এসেছে তখনই এই বিশেষ শ্রেণীকে অবাধ লুটপাটের সুযোগ দেওয়া হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এই দেশকে গড়ে তোলার সুযোগ ছিল, কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনৈতিক কৌশল ও সিপিবির অব্যাহত প্ররোচনায় শেখ মুজিব একনাক তত্ত্ববাদী শাসন কায়েম করেন। তিনি সোভিয়েত ইউনিয়ন সফর করে বাকশাল মডেল হাজির করেন। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা প্রথম ধ্বংস করেন শেখ মুজিব। এখনকার তরুণরা যেমন 2014 সালের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন, 2018 সালের রাতের নির্বাচন কিংবা 2024-এর ডামি নির্বাচন নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন, 1973 সালেও বাংলাদেশের তরুণদের অবস্থা একই ধরনের ছিল। 1973 সালে স্বাধীনতার পর প্রথম নির্বাচনে 14টি রাজনৈতিক দলের 1091 জন প্রার্থী থাকলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের 11 জন আগেই নির্বাচিত হন। বাকি 289 আসনে প্রতিদ্বন্দ্বিতায় 1,93,00,000 প্রদত্ত ভোটের মধ্যে 1,38,00,000 ভোট আওয়ামী লীগ পেয়েছে বলে দেখানো হয়। এর মধ্যে 258 আসনে বিজয়ী দেখানো হয়। ছাত্রলীগ ভেঙে তৈরি হওয়া সিরাজুল আলম খানের জাসদ 237 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 12.5 লাখ ভোট পেয়ে আসন পায় একটি। এই নির্বাচনে আওয়ামী লীগ নেতা খন্দকার মোশতাক আহমেদকে জেতানোর জন্য মুজিবের নির্দেশে হেলিকপ্টারে করে ব্যালট পেপার গণভবনে এনে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। 1973 সালের নির্বাচনে শেখ মুজিব বিরোধী দলবিহীন একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন। প্রশাসন পরিচালনার ন্যূনতম শৃঙ্খলা প্রতিষ্ঠার দিকে তার মনোযোগ ছিল না। হাসিনার শাসনের মতো সেই সময়ও শেখ পরিবার বাংলাদেশের অধিকর্তা হয়ে ওঠেন। দুর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনার ফল হিসেবে নির্বাচনের 1 বছরেরও কম সময়ের মধ্যে বাংলাদেশে মানুষ ভয়ঙ্কর এক দুর্ভিক্ষের মুখোমুখি হয়, যে দুর্ভিক্ষে মারা যায় কয়েক লাখ মানুষ। বিখ্যাত সাংবাদিক জন পিলজার ডেইলি মেইলে সেই দুর্ভিক্ষের সময় এক বিকালের চিত্র তুলে ধরতে গিয়ে লিখেছেন, সন্ধ্যা ঘনিয়ে আসছে এবং আমার গাড়ি ইসলামিক মানব কল্যাণ সমিতি আঞ্জুমান মফিদুল ইসলামের লরির পেছনে পেছনে চলছে। এই সমিতি রোজ ঢাকার রাস্তা থেকে দুর্ভিক্ষের শেষ শিকারটি কুড়িয়ে তুলে নেয়। সমিতির ডাইরেক্টর ডক্টর আব্দুল ওয়াহিদ জানালেন, স্বাভাবিক সময় আমরা হয়তো কয়েক ডজন ভিখারির মৃতদেহ কুড়িয়ে থাকি, কিন্তু এখন মাসে অন্তত 600 লাশ কুড়াচ্ছি, সবই অনাহারজনিত মৃত্যু। লরিটা যখন গোরস্থানে গিয়ে পৌঁছালো ততক্ষণে 7টি লাশ কুড়ানো হয়েছে। এর মধ্যে 4টি শিশুর, সবকটি বেওয়ারিশ। অমর্ত্য সেন তার পোভার্টি অ্যান্ড ফেমিনস বইয়ে এই দুর্ভিক্ষের জন্য রাজনীতিবিদদের দুর্নীতিকে দায়ী করেছেন। বাংলাদেশের গণমাধ্যমে শেখ মুজিবের দুঃশাসনের ইতিহাস মুছে দেওয়া হয়েছিল। শেখ মুজিবের ব্যর্থতা ঢাকতে হাসিনা সবসময় মুজিবকে দেবতার আসনে বসানোর চেষ্টা করে গেছেন। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, এই দেশের নতুন প্রজন্ম হাসিনার বানানো ইতিহাস প্রত্যাখ্যান করেছে। হাসিনা শুধু মুজিবের সন্তান হিসেবে উত্তরাধিকার হননি, তার ফ্যাসিস্ট রাজনীতি তিনি বহন করেছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার পতন ও পলায়নের পর আওয়ামী লীগ নেতাদের নিরাপদ আশ্রয় এখন কলকাতা। সেখানে তারা লুটের টাকায় বিলাসী জীবনযাপন করছেন। অন্যদিকে দিল্লিতে বসে হাসিনা অডিও বার্তায় হুঙ্কার ছাড়ছেন, তিনি বসে নেই। নেতাকর্মীদের রাস্তায় নামার জন্য নানাভাবে উস্কানি দিচ্ছেন, এমনকি পাল্টা আঘাত হানার ডাক দিয়েছেন। দেখা না দিলেও তার কথা বলা বন্ধ হয়নি। নিজেকে আড়াল করে হাসিনার দেওয়া অডিও বার্তাগুলো বেশ রহস্যময়। বর্তমান সময়ে সবকিছু হয়ে উঠেছে ভিজুয়াল। দুনিয়া জুড়ে রেডিওর শ্রোতা কমে গেছে, কিন্তু হাসিনা ভিডিও বার্তা দিচ্ছেন না। তিনি চেহারা দেখাতে রাজি নন। তার পলায়নের পর শিক্ষার্থীরা গান গেয়েছিল, দেখা না দিলে আপা কথা কইও না। তবে হাসিনা কথা বন্ধ করার মানুষ নন। 1.5 দশকের শাসনে গুম, খুন ও নিপীড়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার লাগামহীন মুখের কথা এদেশের মানুষের ক্ষোভের অন্যতম কারণ ছিল।
এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় অডিও বার্তায় যেসব কথা শোনা যাচ্ছে তাতে ২,০০০ মানুষের মৃত্যু ও প্রায় ২০,০০০ মানুষের পঙ্গু করা নিয়ে হাসিনার মধ্যে কোনো অনুশোচনা নেই বললেই চলে। নিজ দলের নেতাকর্মীদের রাস্তায় নামিয়ে দিয়ে বিপদে ফেলে তিনি পালিয়ে গেছেন। এই নিয়ে তার মধ্যে আত্মসমালোচনাও নেই। পালানোর ৭২ ঘন্টা আগে নিজেই বলেছিলেন শেখ হাসিনা পালায় না। মজার ব্যাপার হলো, তিনি যখন ছাত্রদের হত্যার নির্দেশ দিয়ে টেলিভিশনের সামনে বাগাড়ম্বর করছেন, তখন শেখ পরিবারের সব সদস্য দেশ ছেড়ে পালিয়ে যান। শেখ হাসিনার নির্দেশ ছাড়া তার পরিবার ও আত্মীয় স্বজন যে পালিয়ে যাননি তা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই। এখন পর্যন্ত শেখ হাসিনার পরিবার বা আওয়ামী রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ একজনও গ্রেপ্তার হননি। এদের সবাই বিদেশে চলে গিয়েছেন। লুটের বিপুল অর্থের অধিকারী তার স্বজনরা এখন বিদেশে বেশ সুখী জীবনযাপন করছেন। সন্তানরা বিদেশে লেখাপড়া করছে। নেতাকর্মীদের অসহায় রেখে হাসিনা দলবল নিয়ে যেভাবে পালিয়ে গিয়েছেন, তাতে দলের নেতাকর্মীদের কাছে তার ক্ষমা চাওয়ার কথা। তা না করে তিনি তাদের আরও বেশি বিপদের মুখে ফেলে দিতে চাইছেন। সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছেন। আসলে ক্ষমতার মদতমত্তার কারণে শেখ হাসিনা ছিলেন মানসিক বিকারগ্রস্ত। আমাদের ভুলে গেলে চলবে না, প্রথম দফায় প্রধানমন্ত্রী থাকা অবস্থায় দেশের উচ্চ আদালত শেখ হাসিনাকে রং হেডেড বলে সতর্ক করেছিল। দিল্লিতে ভারত সরকার শেখ হাসিনাকে অনেকটাই গৃহবন্দী অবস্থায় রেখেছে। সেখানে বসে তার এখন একটাই কাজ, নতুন করে প্রতিশোধ পরিকল্পনা প্রণয়ন করা। সেই পরিকল্পনা কিভাবে কতটা বাস্তবায়ন হবে তা নিয়ে হয়তো তিনি ভাবছেন না। দাঁত কিড়মির করা ভূতের মতো তিনি প্রতিশোধ পরায়ণ হয়ে তার বক্তব্য রাখছেন এবং প্রচার করছেন। তার প্রতিশোধ পরায়ণতা কোন মাত্রায় ছিল, পলায়নের আগে গণভবনের ঘটনাপ্রবাহ থেকে এদেশের মানুষ জানতে পেরেছে। সেনাবাহিনী থেকে যখন বার্তা দেওয়া হয় তারা সাধারণ মানুষের উপর গুলি চালাতে রাজি নন, তখন তার বিদায় ঘণ্টা বেজে ওঠে। এরপরও তিনি পুলিশকে আরও বেশি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। পলাতক হাসিনা এখন ভারতের সমর্থন নিয়ে প্রতিশোধ স্পৃহা থেকে আবারও সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছেন। তার দলকে পলাতক নেতারা দেশকে অস্থির করতে বিপুল অর্থ হয়তো খরচ করছেন। কিন্তু গণধিকৃত একটি দলের পক্ষ হয়ে নেতাকর্মীরা নতুন করে কতটা ঝুঁকি নেবেন তা নিয়ে সন্দেহ আছে। আওয়ামী লীগ নেতারা দলের বিপর্যয়ে সবসময় নিজেকে আড়াল করে রাখেন। মুজিবের পতনের পর বিপ্লবী সেনা কর্মকর্তাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন আওয়ামী লীগ নেতারা। এরপর আওয়ামী লীগ ৩ ভাগে বিভক্ত হয়েছিল: আওয়ামী লীগ হাসিনার, আওয়ামী লীগ রাজ্জাকের এবং আওয়ামী লীগ মিজানের, সংক্ষেপে হারামি। মুজিবের পতনের সময়ও এর চেয়েও এবার আওয়ামী লীগের পরিস্থিতি আরও খারাপ। মুজিবের পতনের পর আওয়ামী লীগ নেতারা দেশ ছেড়ে পালিয়ে যাননি, কিন্তু হাসিনা শুধু নিজে পালাননি, পুরো মন্ত্রিসভা ও সব এমপি পালিয়ে গেছেন। পলাতক এই দলের পুনর্গঠনের দায়িত্ব কেউ নেবেন না, কারণ যারাই দলের দায়িত্ব নিক না কেন হাসিনা অতীতের মতো তাদের সন্দেহের চোখে দেখবেন। হাসিনার একজন বিশ্বস্ত ব্যক্তি ও তার ছেলের ঘনিষ্ঠ বন্ধু মোহাম্মদ এ আরাফাত বলেছেন, দলের নেতৃত্বে শেখ হাসিনার বিকল্প কেউ নেই। তিনি বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে পুনর্গঠনের কোনো সুযোগ নেই। ডয়চে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানিয়ে দিয়েছেন, বর্তমান সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে না। এ থেকে বোঝা যায় শেখ হাসিনা তার স্বভাবসুলভ বিকারগ্রস্ততা থেকে উস্কানির মাধ্যমে দলের নেতাকর্মীদের মাঠে নামানোর চেষ্টা করে যাবেন। দল পুনর্গঠন নিয়ে তার মধ্যে কোনো পরিকল্পনা নেই। দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি তার একমাত্র লক্ষ্য। আওয়ামী লীগ নেতাকর্মীরা হাসিনার ফাঁদে পা দিলে তারা আরও বেশি মাত্রায় বিক্ষুব্ধ মানুষের রোষানলে পড়বেন।